এদিকে ডিসেম্বরের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা। আসিফ নজরুলের ফাঁসি নিশ্চিত, তারেক রহমানের সামনে মাত্র একটা পথ খোলা। পরিস্থিতি টের পেয়ে জামাতের সুর বদল। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য জানালাম। শেখের বেটির রশিতে এমন ভাবে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জুংরা দেশ ধ্বংস করে এমন ভাবে ফাইসা গেছে, শুধু একটা টান দিবেন দেখবেন গণপার্টি কার্যকর হয়ে গেছে। তারেক রহমান সরকারের হাতে আর কোনো উপায় নেই, আর কোনো বিকল্প অপশন নেই, তার ভারতে যেতেই হবে এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতেই হবে। 7ই মার্চই সেই ভাষণই যে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত শুরু, সেটাকে স্বীকৃতি দিল জামাত ইসলাম এবং তারা মেনেই নিল আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব। হঠাৎ করে জামাত এই পথে হাঁটছে কেন? তাহলে কি পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে? শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দিতে হবে এবং দিবে। সেই জন্য যে আসিফ নজরুলকে ধরে নিয়ে একটা 164 ধারায় জবানবন্দি নিয়ে রাখছে, ওটা দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ওটা দিয়ে আসিফ নজরুলের ফাঁসি হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বর যত এগিয়ে আসছে, নানান রকমের জল্পনা কল্পনাও ততটাই মানুষের সামনে উত্থাপিত হচ্ছে। দর্শক, একদিকে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি সরকার বা বাংলাদেশ সরকারের একটা বিরূপ মনোভাব রয়েছে, বা তারা কোনো ক্রমেই চাইছে না যে আওয়ামী লীগ ফিরুক, শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক। দর্শক, এরই মাঝখানে বিশ্লেষকরা এমন এমন তথ্য উপস্থাপন করছেন যাতে মনে হচ্ছে ডিসেম্বর নয়, তার কয়েক মাস আগেই তিনি দেশে ফিরতে চলেছেন। দর্শক, ইতিমধ্যেই একজন বিশ্লেষক দাবি করছেন তিনি ডিসেম্বরে নয়, ডিসেম্বরের কয়েক মাস আগেই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটাবেন। এরই সাথে সাথে তিনি আরো দাবি করছেন যে তিনি দেশে ঢোকা মাত্রই কিছুদিনের মধ্যে একটা মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা করতে বাধ্য হবেন তারেক রহমানের সরকার। দর্শক, এছাড়াও বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আসবেন সেটা টের পেয়েই প্রথম আলো পত্রিকা বেশ কিছু কার্যক্রম শুরু করে দিয়েছে। তার মধ্যে যারা অন্তর্বর্তীকালীন শাসনকালে ইউনূস সরকারের মধ্যে ছিলেন তাদেরকে ইনভাইট করে বেশ কিছু ইন্টারভিউ নিচ্ছে, যাতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এই ইন্টারভিউ বা জবানবন্দিকেই কাজে লাগিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানো যায়। দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে যারা রাষ্ট্রদ্রোহিতা করেছে তাদেরকে একে একে ফাঁসিতে ঝুলানো হবে। দর্শক, এছাড়াও বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে জেলে ঢুকাবেন জনাব তারেক রহমান। দর্শক, এই মন্তব্যটির সাথে আপনি একমত রয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য জানালাম। আগেই বলেছিলাম আওয়ামী লীগ এই মুহূর্তে রামের করাতে পরিণত হয়েছে, আইতেও কাটে যাইতেও কাটে। আগামী সেপ্টেম্বরে ফ্যাসিস্ট তারেক দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, তবে দিল্লিতে সফরে না যাইয়া শুধু দেশের মধ্যে বৈশা একদিকে 9 বার এডিট করে দিল্লিকে হুঙ্কার দিবা, বিভিন্ন বিষয়ে অসন্তোষের প্রকাশ করবা, আবার অন্যদিকে কাঁচামরিচ দাও, পেঁয়াজ দাও, ডাল দাও, ডিজেল দাও, তেল দাও, এইগুলো চাইবা। গঙ্গার পানি কিন্তু জায়গায় বসে চাইলে হবে না, নবায়ন করতে কিন্তু ওইখানে যাইতে হবে এবং সর থাপর কান্ডলা খাইতেও হবে। মাথায় রাখবেন, বুড়া ভাম জঙ্গি যে ফরহাদ মাজার, আসিফ নজরুল ইশার এবং বিএনপির বিভিন্ন মন্ত্রী বক্তব্যের ছন্দপতনটাকে খেয়াল করেছেন? তারা এক একজন এক এক রকমের বক্তব্য দিতেছে। এতদিন ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে অনেকেই বলতেছিল তিনি যেদিন দেশে ঢুকবেন ওইখান থেকে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হবে, দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, দেশে ঢোকা মাত্রই তার বিচার কাজ শুরু হয়ে যাবে, তিনি দেশে ঢুকতে পারবেন না, এমন অনেক বক্তব্য। ইতিমধ্যে বাংলাদেশের জঘন্যতম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বলতেছেন আপনি আসেন দেশে, আমরা রাজপথে দেখে নেব, মানে এখন রাজপথে আগে তারপর ফাঁসির কাজটা নাকি। আবার শিলং সালাউদ্দিন বলে তার কোনো অস্তিত্ব নাই, তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা কি দেখেছে? কথাটা বললে আবার একটু হাসিও মারে। ওরা জানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এই দেশের অধিকাংশ মানুষ ভিডিওতে দেখে নাই, রেডিওতে শুনেছে। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমস্ত বাঙালি রেডিওর মাধ্যমে শুনেছে, তারা দেখে নাই। এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে যারা স্বাধীনতা পাঠ করেছে সমস্ত মানুষ তারা রেডিওতে শুনেছে। তদ্রুপ শেখের বেটিও স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে ঘোষণা দিবেন এমন তো হইতে পারে সেটা মানুষ রেডিওর মাধ্যমে শুনবেন, তবে তার চূড়ান্ত যুদ্ধের ডাক তিনি দেশের মাটিতে বসিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফরহাদ মাজার বলতেছে
যে এটা যে পুরো স্নাইপার, এটা সত্যি ডিপ স্টেট এখানে খেলছে, মানে নানান গোপন কথা তিনি বলতেছেন। অন্যদিকে আসিফ নজরুল স্যার আজকে বললেন যারা ৭১কে খাটো করে জুলাইকে বড় করতেছে ওরা জুলাইয়ের ধান্দাবাজ। ইতিমধ্যে আসিফ নজরুল স্যারের স্বীকারোক্তি কিন্তু নেওয়া হয়ে গেছে। মনে রাখবেন তার স্বীকারোক্তি কিন্তু জবানবন্দি হয়ে গেছে। এরা বিভিন্ন গণমাধ্যমে যাই যে কথাগুলো বলতেছে এটাই জবানবন্দি। মাথায় রাখবেন প্রথম আলো পত্রিকাটা অনেক বড়, মোটামুটি এটা শক্তিশালী একটা পত্রিকা। এরা আমার আপনার মতো ওরকমের মেধা নিয়ে চলে না। আগামীতে বাঁচার জন্য ইতিমধ্যেই তারা অনেক বড় বড় ধামচাম বেড়াদেরকে স্বীকারোক্তি, অর্থাৎ বিগত সরকারের ডেভিল ইনুস ক্যাবিনেটের সদস্যদের নিয়ে ধরে ধরে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার, এটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তী এই প্রশ্ন এরা এড়াইতে পারবে না। অনেক গোপন কথা আছে, বলা যাবে না ভাইরা আমার। শুধু একটা কথা বলি, তারেকের এখন পরিণতি এই রকমের, ধরেন আপনি নদীর সমুদ্রের মাঝখানে একটা জাহাজ নিয়ে গেছেন, জাহাজের ছাদে আপনি আর তারেক আছেন। এখন তারেকের জীবন বাঁচানোর সামনে অপশন হলো দুইটা, তোরে সমুদ্রের মধ্যে ফেলাই দিব, তুই সাতটাইয়া বাঁচগা, আর নইলে সমুদ্রের জাহাজের লগে একটা রশি বাইন্দা, রশি দিয়া দিছি ঝুলাইয়া, তুই রশির লগে ঝুলে থাকতে পারবি, কোনটা করবি? নিশ্চয়ই অপশন রশির লগে ঝুলে থাকাটা নিব। মরার ভয় পায় না এমন কয়জন আছে? এই লোকটা মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গা নিয়ে মুসলেকা দিয়ে দেশ থেকে বাইরে গেছিল, জীবনে বাংলাদেশে আসবে না, রাজনীতি তো দূরের কথা। অথচ সেই লোক দেশে আইসে একেবারে জিন্দিগিতে কোনোদিন মেম্বার কাউন্সিলের কিছু হয় নাই, আইসা দেশের প্রধানমন্ত্রী হইয়া তিনি কোন ভাবে চললেন? তার পিতা ডেভিল ইনুসদের দেখানো পথে চললেন। মাথায় রাখবেন ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় আসার পরে আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিপক্ষ, স্বাধীনতা বিরোধীরা আমাদের শত্রু, বন্ধুসুলভ একটা বার্তা তিনি দিয়েছিলেন। বিএনপি মূলত তারা 5 বছর ক্ষমতা হোক এটা নিয়ে আওয়ামী লীগের কোনো হেডিক ছিল না। যদি বিএনপি তাদের অতীতের কথা রাখতো, কারণ আজকে বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, মানুষের দ্বারা দ্বারা গিয়ে আওয়ামী লীগের ভোট তারা টেনেছে, তোমরা আমাদেরকে ভোট দিলে শান্তিতে থাকতে পারবা, আওয়ামী লীগ ফিরে আসবে, এমন মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। দেশের স্বাধীনতা, আইন, বিচার, সংবিধান সমুন্নত রাখবে এমন ওয়াদাবদ্ধ ফ্যাসিস্ট তারেক হয়েছিল। কিন্তু ক্ষমতায় আইসাই ডেভিল ইনুসের ন্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ তিনি আইনে পরিণত করেছে। এইখানে আসল টোপটা আর গলার মধ্যে পড়ছে। আগামীতে বেটা হয় মরবি নাকি বাঁচবি কোনটা সিদ্ধান্ত তোর, কিন্তু ঝুলে থাকার মতোই থাকতে হবে। আর এই কারণে বলছি ওই দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, কোনো সমস্যা নেই। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। শেখের বেটির রশিতে এমন ভাবে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জুংরা দেশ ধ্বংসকারীরা এমন ভাবে ফাঁসা গেছে, শুধু একটা টান দিবেন দেখবেন গণফাঁসি কার্যকর হয়ে গেছে ইনশাল্লাহ। তাই সর্বোচ্চ প্রস্তুতি, ডিসেম্বরে নয় ডিসেম্বরের আগেই জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। 7ই মার্চই সেই ভাষণই যে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত শুরু সেটাকে স্বীকৃতি দিল জামাত ইসলাম এবং তারা মেনেই নিল আমাদের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব। কিন্তু এটা যখন তারা মানল তখন তারা তৎকালীন মেজর জিয়াউর রহমান তার মানে অবদান বিএনপি যেভাবে মানে বর্ণনা করতে চায় এখন, কিংবা সবসময় যেটা করতে চায় জিয়াউর রহমানের মৃত্যুর পরে, মানে নতুন বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বিএনপি এবং এখন তারেক রহমানের বিএনপি যেভাবে ক্রেডিটগুলো চাই সেই ক্রেডিটটা জামাত দিতে চাইল না। কিন্তু কেন? জামাত সেখানে মানে অনেক কথা বলেছে, অনেক ব্যাপার তুলে এনেছে, 24 পর্যন্ত তুলে এনেছে, শেখ হাসিনার ব্যাপারগুলো তুলে এনেছে, সেগুলো যেমন এনেছে, কিন্তু সব থেকে বেশি আলোচনা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের এই ব্যাপারটা। হঠাৎ করে জামাত এই পথে হাঁটছে কেন? তাহলে কি পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে? এবার তারা কি আবার আওয়ামী লীগকে আস্থায় আনতে চাচ্ছে? পর্দার আড়ালে তাদের কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে? তারা কি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের বোঝাপড়া করে বিএনপি সরকারের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করতে চাইছে? প্রশ্নগুলো আসবে এই কারণে আপনাদেরকে প্রথমে 2টা ছবি দেখায়। আপনারা এই ছবি দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এই ছবি জামাতের আমিরের বাসায় আয়োজিত চিত্র প্রদর্শনীর ছবি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ, সেই 7ই মার্চের ভাষণ দিয়ে তারা শুরু করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এই যে 7ই মার্চের ভাষণ এবং তারপরে স্বাধীন বিজয়ের পরে বঙ্গবন্ধুর 72 10 জানুয়ারি যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনের ছবিও দেখেন, নিচের দিকে স্বদেশ প্রত্যাবর্তনের সেই ঐতিহাসিক ছবি, সেটাও কিন্তু স্থান পেয়েছে। সুতরাং মানে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে যে অবদান এবং বঙ্গবন্ধুই যে মুক্তিযুদ্ধের মূল হিরো, এটা তারা স্বীকার করে নিয়েছে।
এবং জামাতের বহু নেতা এটার ব্যাপারে সাক্ষাৎকারে বলেছেন যে মানে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, কিংবা কেউ বলেছেন শেখ মুজিবের যে অবদান, এবং তিনি যে মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এই ঐতিহাসিক সত্যকে আমরা অস্বীকার করতে চাই না, আমরা স্বীকার করতে চাই। আপনাদেরকে আমরা দুইটা ভিডিও থেকে কিছু কিছু অংশ দেখাতে চাই। ভিডিওগুলো দেখুন, যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো, যেটা আমরা দুইটা গণমাধ্যমের ভিডিও থেকে আপনাদেরকে দেখাতে চাই। এখানে এই চিত্র প্রদর্শনীতে ব্যাপারগুলো যে স্পষ্ট এসেছে সেটা মানে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু সেখানে তারা ইতিহাসের ধারাবাহিকতায় যেটা বলতে চেয়েছে যে বঙ্গবন্ধুর সেই অসম্ভব কৃতিত্ব, পরবর্তীতে ৭২-এর পরে একনায়কতন্ত্র, সেই অভিযোগগুলো করেছে। ৭৫-এ সরকার বদলালো কিন্তু দেশ বদলালো না। তারপরে মানে ধারাবাহিকভাবে প্রতিটা সরকার বদলেছে কিন্তু দেশ বদলায়নি। বেগম খালেদা জিয়া এসেছেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, বারবার এসেছে কিন্তু দেশ বদলায়নি, এই দাবিটা তারা করেছে। এরপরে ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনে কি হলো সেগুলো তারা তুলে ধরেছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই প্রদর্শনী যখন জামাত আমিরের বাসায় হচ্ছে, তখন সেই প্রদর্শনী দেখতে উপস্থিত হয়েছেন নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা। এই ভিডিওটা একটু দেখুন। এই ভিডিওটা রীতিমতো অবাক করার মতো। নাহিদ এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এই প্রদর্শনী দেখছেন, যে প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধুর দেশে ফেরা পর্যন্ত, মুক্তিযুদ্ধের বিজয়ের পরে দেশে ফেরা ১০ জানুয়ারি ১৯৭২, সেই দেশে ফেরার ঐতিহাসিক গর্বময় অধ্যায়, সেগুলো তারা দেখছেন। যারা কিনা প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করতে চান, যারা বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের অবদানের জন্য কোনো স্বীকৃতি দিতে চান না, যারা বঙ্গবন্ধুকে প্রথম মানে ওই ৫ তারিখে শেখ হাসিনা সরকার পতনের পরে প্রথম আক্রমণটা করেছিলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে উঠে প্রস্রাব করা, ভেঙে দেয়া, কলঙ্কিত করা ব্যাপারগুলো, এবং গোপালগঞ্জে গিয়ে পর্যন্ত যারা বঙ্গবন্ধুর কবর রচনা করতে চেয়েছিলেন, তারাও কিন্তু এই প্রদর্শনী দেখছেন। ভিডিওতে নিশ্চয়ই দেখলেন এই দৃশ্য। এই ব্যাপারগুলো আবার মজা তৈরি করেছে, এবং প্রশ্নর সাথে এটাও তৈরি করেছে যে এই ভিডিও, তারা যে এই প্রদর্শনী দেখছেন, এটা কি এআই দিয়ে তৈরি করা ভিডিও নাকি অরিজিনাল ভিডিও। এমনকি এই চিত্র প্রদর্শনীতে তারা নূর হোসেনকে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনকে বীরত্বপূর্ণ মর্যাদা দিয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই প্রদর্শনীতে মানে মুক্তিযুদ্ধের মানে জাতীয় যে ৪ নেতা এবং স্বাধীন বাংলা মানে প্রথম যে সরকার, সেই সরকারের ক্রেডিট ওইভাবে উজ্জ্বল হয়ে ওঠেনি। যাই হোক, সেটা না হলে তার মতো করে, সেটা তো তাদের দলীয় অবস্থান। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ দেশে ফেরা, এই ব্যাপারগুলো তুলে এনে তারা মানে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বকে স্বীকার করে নিয়েছে, যেটা নিয়ে এতদিন গত ৫৫ বছরে বিতর্ক ছিল। তাদের দল কখনোই এটা মানতে চায়নি। কিন্তু এটা করার পাশাপাশি তারা মানে ওই তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, সেই ব্যাপারটা তারা তুলে আনেনি। এটাতে বিতর্ক তৈরি হয়েছে এবং বিএনপির লোকজন এটাতে বেজায় নাকশ হয়েছে। তাদের ভাষ্য যে তাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান দেওয়া হয়নি, মর্যাদা দেওয়া হয়নি। বিএনপি তো এখন বলতেই চাই যে মানে দেশিহারা জাতি, তখন নেতৃত্বের খোঁজ পাচ্ছিল না, নেতৃত্ব শূন্য জাতি, তখন স্বাধীনতার ডাক দেওয়ার কেউ ছিল না, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দেয়। তারা তাদের মতো করে বলছে, কিন্তু ইতিহাসের যেটা প্রকৃত সত্য, সেটুকুও মানে জামাত তাদের এই আয়োজনে তুলে আনেনি। এই ব্যাপারে জামাতের আমির বলেছেন যে আমরা এখানে মূলত মানে যে সরকারগুলো এসেছে, সেই সরকারের ফ্যাসিজমের ধারাবাহিকতা এগুলো তুলে আনার চেষ্টা করেছে। এক ধরনের দায়সারা বক্তব্যই আমার কাছে মনে হয়েছে। যদি ফ্যাসিজমের এই চিত্রগুলোই তারা তুলে এনে থাকে, তাহলে ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার যে অভ্যুত্থান জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই অভ্যুত্থানের চিত্র তাহলে এই চিত্র প্রদর্শনীতে কেন আসলো, সেই প্রশ্ন আসবে। এবং বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও কেন এই চিত্র প্রদর্শনীতে আসলো। তারা তো নিশ্চয়ই মনে করে না যে জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া এদেশে ফ্যাসিজম তৈরি করেছে। তাদের মানে ভাষ্য এতদিন থেকে তো আমরা এটাই জানি যে বঙ্গবন্ধু ফ্যাসিজম তৈরি করেছেন, এবং যার কারণে ৭৫-এ তাকে প্রাণ দিতে হয়েছে। এরপরে তার ধারাবাহিকতায় তার কন্যা শেখ হাসিনা করেছে। কিন্তু আমরা এই চিত্র প্রদর্শনীতে উল্টা কিছু দেখছি। এই যে উল্টা কিছু দেখছি, প্রশ্ন সেখানে পর্দার আড়ালে কোনো কিছু কি ঘটছে, যে ঘটাটা বিএনপি সরকার হিসেবে প্রত্যাশা করে না। তারেক রহমান সাহেব ভারত যাবেন, নিজে যাবেন এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ দিবেন, শেখ হাসিনাকে উনি নিয়ে আসবেন বাংলাদেশে এবং নির্বাচন দিবেন আগামী বছর। কোনো পথ নাই। ওই যে একটা সিরাজউদ্দৌলা নাটকের একটা ডায়লগ আছে না, উপায় নেই গোলাম হোসেন উনারা বলতেছে, সেটা আমি তো বললাম যে ডিজেল ইন্ডিয়া থেকে আনতে হবে কেন, কাঁচামরিচ কিচ্ছু আনা দরকার নেই। আমি বলতেছি বয়কট ইন্ডিয়া, চীন থেকে আনেন, পাকিস্তান থেকে আনেন দেখি। এখন তো সামনে তো আরো খাদ্য সংকট আসতেছে। বাংলাদেশ তো অলরেডি এখন অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক দিনে অভুক্ত থাকে, অর্ধেক বেলা অভুক্ত থাকে, খেতে পায় না, খাবার নাই, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। তারপরে কলকারখানা বন্ধ, একটা কলকারখানা খুলে নাই। আপনি এবার 10টা বৃহৎ শিল্প সাম্রাজ্য বা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করবেন, তো ওগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন?
লক্ষ লক্ষ কোটি কোটি বেকার লোককে আপনি কি কার্ড দিবেন? কোয়াব কার্ড, মানে স্বপ্নে দেখানোর কার্ড আর কি। কোয়াব স্বপ্নের আরেকটা শব্দ হলো কোয়াব। ও জানি কোয়াব জানি কি জানি কোনখানে একটা বিলিং টিলিং ছিল বিএনপির আগের জমানায়। যাই হোক, ওই কার্ড ফার্ড দেওয়ার লাভ নাই। তারেক রহমান সাহেব কার্ড দিতেছেন না কি দিতেছেন, বাংলাদেশে টাকা ছাপাচ্ছেন, বিদেশি মুদ্রা তো আসতেছে না। তো তারেক রহমান সাহেব তো জানে। ওনার তো গাড়ির যে ফুয়েল কমে যাচ্ছে, মানে ইন্ডিকেটর উনি তো দেখতেছে, আমরা দেখতেছি না। আমরা তো মূর্খ মানুষ, তো দেখি না। উনি তো দেখতেছে যে কিছুক্ষণ পরে দেশ, মানে দেশ নামক গাড়িটা বন্ধ হয়ে যাবে। বিদেশি মুদ্রা নাই, কিচ্ছু নাই। তো এখন রিকনসিলিয়েশন হবে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ হবে, এখন মধ্যবর্তী নির্বাচন হবে, তার বহু আগে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এই তারেক রহমান সাহেব ধার ধাক্কা দিয়ে ইউনুসকে জেলে ঢোকাবেন, ধার ধাক্কা দিয়ে ইউনুসের সব লোককে জেলে ঢোকাবেন। কেন? ওরা তো তারেক রহমান সাহেবের জন্য থ্রেট। তারেক রহমান সাহেব জানে, উনি তো জানে ওরা তো নির্বাচন দিত না, একটা চালাকি করে নির্বাচন দিতে হয়েছে। এবং ইউনুস যে তারেক রহমান সাহেবকে ব্ল্যাকমেইল করেছে, এই জোর জবরদস্তি করে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করিয়েছে, এটা তো ইউনুস ব্ল্যাকমেইল করেছে। তো তারেক রহমান সাহেব কি বুঝতেছে না? বুঝতেছে তো। কিন্তু এখন উনি ওই সময় একা ছিল, সঙ্গী নাই, একা বিএনপি। খালি আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগ বিএনপি একখানে হয়ে যাবে, নিশ্চিত থাকেন। রাজনীতিতে তো বাংলাদেশে দুটোই দল, বিএনপি আর আওয়ামী লীগ, হয়ে কিন্তু একদম আবর্জনা সাফ করে দেবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন যে কিসের শেখ হাসিনা, কোথায় তার চেহারা দেখা গেছে, নানান ধরনের কনফিউশন তিনি ব্যক্ত করেছেন। আমাদের 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 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি ওই কথাটা বলতে বলতে একটা চমৎকার একটা রহস্যের হাসিও দিতেন। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব, মানে উনি তো 7 বছর, তাই না, ওই ভারতে ছিলেন। তো উনি কিন্তু ভারতের যথেষ্ট ভালো একজন বন্ধু। তো ওই যে আমি যেমন এখন বলছি বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, আমার বলা আর অন্য কারো বলা কি সমান নাকি? আমি তো ভারতের শত্রু না, আমি বলছি। তো উনি ওইটা বলছেন, কিন্তু উনি তো ভারতের সবচেয়ে ভালো বন্ধু, সালাউদ্দিন আহমেদ সাহেব সবচেয়ে ভালো বন্ধু। তো উনি বললে তো ভারতও মাইন্ড করবে না। তো কিসের শেখ হাসিনা, উনি খুব ভালো করে জানে শেখ হাসিনা তো কিসের না কি। সালাউদ্দিন সাহেব অনেক জ্ঞানী লোক, সবকিছু জানেন। উনি দেখলেন একটা হাসি দিয়েছে ওই কথাটা বলার ফাঁকে। ওই হাসিটার মধ্যে সব প্রশ্নের উত্তর আছে। উনি জানেন কি করবেন এবং উনি জানেন কি ঘটবে। কিন্তু ঘটার আগে এই যে দানবগুলো আছে বাংলাদেশে, ইউনুস অ্যান্ড গং অ্যান্ড গ্যাং, অ্যাকচুয়ালি ওরা যেন সবকিছু পুরোপুরি টের না পায়, একটু মানে রেখে দে এই ভেড়াগুলোকে খাঁচার মধ্যেই, একসময় ওটা খুলে দিবে। তারপরে যা হওয়ার তাই হবে। শেখ হাসিনা আসবে, মধ্যবর্তী নির্বাচন হবে, এবং মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে। এখানে কোনো বিতর্কের কোনো কারণ নাই। আমাদের কারণ বিজয় মানুষ হবে, ক্ষমতা আসবে। বিএনপিকে মানুষ ভোট দিবে কেন? আপনি আমাকে বলেন বিএনপিকে কেন ভোট দিবে? চাঁদাবাজি, দখলবাজি, আর ওই যে কি সব ভুয়া কার্ড বিতরণ, আর কি কি বিএনপির কোনো অর্জন আছে? আমার বাসায়, আপনার বাসায় আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা তো 3 গুণ বিল দিতে হচ্ছে। তিনি বিএনপি করেন, তিনি জামাত করেন, ওনারও 3 গুণ বিল দিতে হচ্ছে। যিনি জাতীয় পার্টি করেন, ওনারও 3 গুণ বিল দিতে হচ্ছে। আমাদের কারো বাসা বাড়িতে তো 3টা পর্যন্ত গ্যাস থাকে না রান্না করার জন্য, তাই না? আমরা তো দুপুরের খাবার এখন রাতের বেলা খাই। তো এই অবস্থায় বিএনপিকে ভোট দিবে কেন? বিএনপি শোচনীয় পরাজয় হবে। আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম নির্বাচনের আগে বিএনপি ব্যাপক বিপুল বিজয় হবে। এখন বলছি নেক্সট নির্বাচনে বিএনপি শোচনীয় পরাজয় হবে। শোচনীয় মানে বিরোধী দল হবে। আর জামাত তো 2-3টা আসন পাবে, এনসিপি অস্তিত্ব নাই, এই দিকে যাচ্ছে। এখন বিএনপির কোনো হাতে কিছু নাই। বিএনপি সব সুযোগ হারাই ফেলছে। প্রায় 2 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, 2 বছর বিএনপি সব সুযোগ হারাই ফেলছে। ইউনুস যেমন সব সুযোগ হারিয়ে এখন গণশত্রুতে পরিণত হয়েছে, বিএনপিকে এখনই আমি গণশত্রু বলতে পারতেছি না, বা হয়তো বলছি না টেকনিক্যাল কারণে, কিন্তু বিএনপিও তাদের সব সুযোগগুলো হারিয়ে ফেলেছে। এখন তারেক রহমান সাহেবের আর নতুন করে কিছু করার নাই। ওনার মন্ত্রীরা তো প্রকাশ্যে অনেক কিছু করতেছে, তাই না? আমরা পত্রিকায় দেখি যে এটা করে, সেটা করে, কি নাম দিয়ে দেয়, এটা করে, টেন্ডার করে, চুরি করে, সবই তো করতেছে। তো কাজেই আমি একটা কথা বলি, মানচিত্রে অন রেকর্ড, শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন না। শেখ হাসিনা এই বছরের ডিসেম্বরে আসছেন না। শেখ হাসিনা ডিসেম্বরের কয়েক মাস আগেই আসছেন। আচ্ছা, তার মানে তো একটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর রয়েছে মাঝখানে, যদি কয়েক মাস আগে আসতে পারি। ডিসেম্বর না, আচ্ছা, ডিসেম্বর না। মানে আপনি বলতে চাচ্ছেন যে খুব দ্রুতই বাংলাদেশের রাজনৈতিক হাওয়া খুব দ্রুতই ঘুরছে। বলে গেছে তো সবই আমি বলছি, বাংলাদেশের রাজনৈতিক হাওয়া আমি বলি না, পাশার গান ইন্টারন্যাশনালি উল্টে গেছে, একেবারেই উঠে গেছে। এখন আমেরিকা ভারত এক অক্ষে চলে আসছে 100%। তাদের সঙ্গে রাশিয়াও আছে। তো কাজেই এখন চীনের প্রভাব শেখানোর জন্য ভারত এবং আমেরিকা এক অক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে এই দুই দেশের সিদ্ধান্তে। এবং বাংলাদেশে যে একটা পরিস্থিতি, একটা জমাটকানো পরিস্থিতি, একটা বড় রাজনৈতিক দল 6-7 কোটি তাদের সমর্থক, তাদেরকে আপনারা বাদ দিয়ে রাখছেন, এইগুলো হবে না। এইগুলো আসলে অবাস্তব চিন্তা, অবান্তর চিন্তা। এটা একটা টেম্পোরারি একটা ঘটনা ঘটেছে ইউনূসের কারণে। আমার মনে হয় বিএনপিও বুঝতে পারছে যে এটা বিএনপির জন্যই আখেরে আত্মঘাতীমূলক। কারণ বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখে, তাহলে বিএনপিকে যারা আসলে বিএনপির হন্তারক, যারা আওয়ামী লীগেরও হন্তারক, সেই জামাত এবং উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি, তারা মাথাচাড়া দিয়ে উঠলে শেষ পর্যন্ত ওই ফ্রাঙ্কেনস্টাইন আওয়ামী লীগও রাখবে না, বিএনপিও রাখবে না,
বাংলাদেশটাকে ওরা দখল করবে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তারেক রহমান সাহেব নিশ্চিতভাবে জানেন, এটা উনি জানেন এবং উনি এটা বিশ্বাস করেন এরই মধ্যে, এবং উনি এটা করবেন। এত সহজে করবেন? এতদিন পর ক্ষমতা হাতে পেয়ে মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটি কোনো দল করতে চাইতে পারে? আপনাকে যদি আটলান্টিক সাগরে ফেলে দিয়ে দুটো অপশন দেওয়া হয়, যে হয় আপনি সাগরের সাঁতার কাটতে থাকেন, আর না হয় আপনাকে আমরা ওই জল পানি থেকে একটা দড়ি ফেলে টান দিয়ে ঝুলাই দিব, আপনি কোন অপশনটা গ্রহণ করবেন? তারেক রহমান সাহেবের অবস্থাটাও সেম। এখন উনাকে মানে হি হ্যাজ টু চুজ বিটুইন ফ্রাই এন্ড ফায়ার, আর কোনো অপশন নাই। উনার সর্বোচ্চ ভুল ছিল যে উনি ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের যে ইউনূসের ষড়যন্ত্র, সেই ফাঁদে উনি পা দিয়ে দিতেন। যদি ওটা না করতেন, আজকে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি আরেক রকম থাকতো এবং বিএনপির জন্য অনেক নির্ঝঞ্ঝাট হতো। বিএনপিকে ঝঞ্ঝাটে বিপদে ফেলে দিতে ইউনূস ওই আইনটা করে, আর সেই আইনটাকে পাস করে আওয়ামী বিএনপি সেই ইউনূসের ফাঁদে পা দিতে, যার খেসারত এখন বিএনপিকে দিতে হবে সেই আটলান্টিকে ছুড়ে ফেলা লোকটার মতো, যে তুমি কি পানিতে ডুবে মরবা নাকি তোমাকে রশি লাগায় গলায় আমরা ঝুলাই দিব, দুটার একটা। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।